Hello viewers, how are you? I hope all of you are well. I am also well by the grace of Allah. Viewers, in this video I am going to share with you the rules of forming English structure, sentence structure. Viewers, আমরা বাঙালি হিসেবে আমরা বাংলা কথা বলার ক্ষেত্রে আমরা বাংলা বাক্য তৈরির বিষয়গুলো খেয়াল করি না যে বাংলা বাক্য কিভাবে তৈরি হয়। কারণ আমরা বাঙালি ছোট থেকে আমরা বাংলা কথা বলে শিখে আসছি, যার কারণে আমরা বাংলা বাক্য তৈরির ক্ষেত্রে কর্ম কর্তা ক্রিয়া এগুলো চিন্তা করি না। আমরা লেখাপড়া না করলেও কর্ম কর্তা ক্রিয়া এগুলো চিন্তা না করেই আমরা বাংলা বাক্য তৈরি করতে পারি। কিন্তু ইংলিশে আমরা যদি ইংলিশ বাক্য তৈরি করতে চাই বা ইংলিশে কথা বলতে যাই, তাহলে আমাদেরকে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের শিখতে হবে, যে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে তৈরি হয়। তো আসুন একটি বিষয় শেয়ার করি। এখানে আমরা বাংলা কথায় হয়তো বলে থাকি আমি ভাত খাই। তো এখানে আমি ভাত খাই, এখানে আমি সাবজেক্ট কর্মকর্তা ক্রিয়া বলার সময় কিছু বিবেচনা করি না, কারণ আমরা বাঙালি। তো এখন আমি যদি প্রাইমারি স্টেজে, অর্থাৎ আমি যদি ইংলিশ শিখতে যাই শুরুতে, তাহলে অনেক সময় আমরা দেখা যায় যে আমরা হয়তো ইংলিশ কিছু ওয়ার্ড জানি, শব্দের অর্থ জানি, কিন্তু দেখা যায় আসলে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার রুলস না জানার কারণে আমরা ইংলিশ সেন্টেন্সটা সঠিকভাবে তৈরি করতে পারি না। আমরা আসলে দেখা যায় কেমন করা হয়, যেরকম আমি ভাত খাই, এক্ষেত্রে দেখা যায় আমির ইংরেজি হয়তো আমরা জানি আমির ইংরেজি আই, আবার ভাতের ইংরেজি জানি যে রাইস, আবার খাওয়ার ইংরেজি জানি যে ইট। তো এখন দেখা যায় প্রাইমারি স্টেজে যারা ইংলিশ হয়তো শিখতে যায়, প্রথমে দেখা যায় তারা বাংলা অনুযায়ী হয়তো দেখা যায় ইংলিশটা তৈরি করে। হয়তো দেখা যায় ইংলিশটা তৈরি এভাবে করে যে আমির ইংরেজি আই, তারপর ভাতের ইংরেজি রাইস, তারপর হচ্ছে রাইস বলা হয় ইংলিশে, তারপরে খাইয়ের ইংরেজি ইট। তাহলে ইংলিশটা তৈরি দেখা যায় তারা এইভাবে অনেক সময় ট্রান্সলেশন করে থাকে যে আমি ভাত খাই, আই রাইস ইট। আসলে ইংলিশে এই নিয়মটা আসলে ভুল হবে যদি আমি বলি আই রাইস ইট। তো আমাদের আসলে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারটা জানতে হবে। ইংলিশ সেন্টেন্স বাক্য তৈরির নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট এখন কি, সাবজেক্ট হচ্ছে মানে কর্তা যে কাজটা করে, আর ভার্ব হচ্ছে যে কাজটা যেটা করা হয় সেটা হচ্ছে হলো ভার্ব, আর অবজেক্ট হচ্ছে যে কাজটা করা হয় সেটা হচ্ছে অবজেক্ট। তো অনেক সময় আমাদের ভার্ব আসলে চিনতে একটু সমস্যা হয় যে আসলে ভার্ব কোনটা। ইংলিশে বা বাংলাতে ভার্ব আমরা সহজে এভাবে বুঝতে পারবো যে শব্দটাকে আমরা বিভিন্ন সময়ে পরিবর্তন করে বলতে পারবো। যেমন আমি এই শব্দটাকে আমি অন্য কোনো সময়ে পরিবর্তন করে বলতে পারবো না। ভাত এই শব্দটাকে অন্য কোনো সময় পরিবর্তন করে বলতে পারবো না। খাই এই শব্দটাকে আমরা বিভিন্ন সময় পরিবর্তন করে বলতে পারবো। যেমন খাই এটাকে আমি অতীতে যদি বলতে চাই তাহলে হয়তো বলা যাবে খেয়েছিলাম, যদি ভবিষ্যতে বলতে চাই তাহলে বলা যাবে খাবো, কন্টিনিউসে বলতে গেলে বলা যাবে খাচ্ছি। তাহলে যে খাই এই শব্দটাকে বিভিন্ন সময়ে পরিবর্তন করা যায়, খাই, খাচ্ছি, খাবো, খেতে থাকবো। তাহলে আমরা বুঝতে পারবো যে এই শব্দটাকে বিভিন্ন সময়ে পরিবর্তন করা যাচ্ছে, কাজে এই শব্দটা হচ্ছে ভার্ব শব্দ। তো এখন এইটা ভার্ব শব্দ, তাহলে আমাদের এর ইংলিশটা আমাদের জানতে হবে যে খাই এর ইংলিশ শব্দ হচ্ছে ইট। তাহলে আমরা আমি ভাত খাই এটা ট্রান্সলেশন করার সময় আমির ইংরেজিটা আগে বসাবো, কারণ এটা সাবজেক্ট আমি কাজটা করছি, যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট বা কর্তা বলা হয় বাংলায়। তাহলে ইংরেজি নিয়ম অনুযায়ী সাবজেক্টটা আগে বসাতে হয়, দেন তারপর হচ্ছে ভার্ব শব্দটা বসাতে হয়। তাহলে আমি ভাত খাই, বাংলায় হচ্ছে এই খাই শব্দটা হচ্ছে ভার্ব, এই কারণে খাইয়ের ইংলিশটা আমাদের সাবজেক্টের পরে বসাতে হবে, কারণ ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে ভার্ব শব্দটা ব্যবহার করতে হয়। তাহলে আমাদের বলতে হবে আই ইট,
ইট ভার্ব শব্দটা ব্যবহার করতে হবে। দেন তারপরে ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট ব্যবহার করতে হয়। তাহলে আমি ভাত খাই, এই শব্দটার মধ্যে অবজেক্ট হচ্ছে যেটা করা হয়, যেটা খাওয়া হয়, যেটা খেলা হয়। এখানে যেরকম ভাত খাওয়া হয়, তাহলে ভাত এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই শব্দটার ইংলিশ হচ্ছে রাইস। এই রাইস শব্দটা ইংলিশ সেন্টেন্সে আমাকে এই সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্টে এখানে ব্যবহার করতে হবে। তাহলে ভাতের ইংলিশ হচ্ছে রাইস। তাহলে এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে বাংলায় প্রথমে সাবজেক্ট থাকে বা কর্তা থাকে, তারপরে হচ্ছে অবজেক্ট থাকে এবং বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। যদি সহজেই বুঝতে যাওয়া যায় তাহলে বাংলার ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে, বাংলার ক্ষেত্রে ক্রিয়া হচ্ছে শেষে বসে, আর ইংলিশের ক্ষেত্রে সেই ক্রিয়ার ইংলিশ ওয়ার্ডটা মাঝখানে বসে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বাংলায় অবজেক্ট বসে হচ্ছে মাঝখানে সাবজেক্ট, ক্রিয়ার মাঝখানে হচ্ছে অবজেক্ট বসে, আর ইংলিশে এই অবজেক্টের ইংলিশ ওয়ার্ডটা বসে ইংলিশ সেন্টেন্সের শেষে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে বাংলায় সাবজেক্ট এবং ইংলিশে সাবজেক্টটা সেন্টেন্সের শুরুতেই থাকে, কিন্তু বাংলায় অবজেক্ট হচ্ছে মাঝখানে থাকে, ক্রিয়াটা শেষে থাকে, আর ইংলিশের ক্ষেত্রে ক্রিয়ার অর্থটা মাঝখানে আসে আর বাংলার অবজেক্টের অর্থটা সেন্টেন্সের শেষে যায়। তো আশা করি এই বিষয়টা যদি বোঝা যায় তাহলে ইংলিশ বলার ক্ষেত্রে বা ইংলিশ বোঝার ক্ষেত্রে অনেকটা সহজ হবে। তো আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন যে বাংলায় অবজেক্ট হচ্ছে মাঝখানে বসে, ক্রিয়াটা শেষে বসে, আর এটার ইংরেজি করার ক্ষেত্রে ক্রিয়ার ইংলিশ শব্দটা মাঝখানে বসে এবং অবজেক্টের ইংলিশ শব্দটা সেন্টেন্সের শেষে বসে। এটা যদি মনে রাখা যায় তাহলে আমি মনে করি যে কোনো বাংলা বাক্যের ইংলিশ ট্রান্সলেশন সহজেই করা যাবে। যেমন এখানে আমি, যে কোনো, এটা হচ্ছে ভার্ব শব্দগুলা, এটা হচ্ছে অবজেক্ট শব্দ, আর এগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে এখন যদি আমি বাক্য তৈরি করতে যাই ইংলিশ নিয়ম অনুযায়ী, ইংলিশ বাক্য তৈরি নিয়ম অনুযায়ী, তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট শব্দ ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব শব্দ ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্ট শব্দ ব্যবহার করতে হবে। তাহলে এখন আমি যদি বলি ভার্ব কোনগুলা আমি আগেই ব্যাখ্যা করেছি যে ভার্ব হচ্ছে যে শব্দগুলাকে আমরা বিভিন্ন সময়ে পরিবর্তন করে বলতে পারবো। যেমন গো মানে যাওয়া, এই যাওয়া শব্দকে আমরা বিভিন্ন সময় পরিবর্তন করতে পারবো। যাবো, যাই, যাচ্ছি, গিয়েছিলাম। আবার প্লে মানে খেলা, খেলা শব্দটাকে আমরা বিভিন্ন সময় পরিবর্তন করে বলতে পারবো। যেমন খেলি, খেলবো, খেলেছিলাম, খেললাম। আবার ইট মানে খাওয়া, ইট শব্দটাকে আমরা বিভিন্ন সময় পরিবর্তন করে বলতে পারবো। যেমন খাই, খাচ্ছি, খাবো, খেয়েছিলাম, খেলাম। আবার কাম মানে আসা, এই কামকেও আমরা বিভিন্ন সময় পরিবর্তন করে বলতে পারবো। যেমন আসি, আসলাম, এসেছিলাম, আসছি, এরকম বিভিন্ন সময় পরিবর্তন করে বলা যায়। ডু মানে করা, এই ডু শব্দটাকেও বিভিন্ন সময় পরিবর্তন করে বলা যায়। যেমন ডু মানে করা, করলাম, করেছিলাম, করব, করছি। আবার গো মানে যাওয়া, যাওয়াকে বিভিন্ন সময় পরিবর্তন করে বলা যায়। যেমন যাই, যাচ্ছি, যাব, যেতে থাকবো, গিয়েছিলাম। তো এই যে ভার্ব শব্দগুলোকে আমরা বিভিন্ন সময় পরিবর্তন করে বলতে পারছি। তাহলে যে শব্দগুলোকে বিভিন্ন সময়ে পরিবর্তন করে বলা যায় সেই শব্দগুলোই হচ্ছে ভার্ব শব্দ। আর যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট এবং যে কাজগুলো করা হয় সেইগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যে কোনো শব্দ নিয়ে, ওয়ার্ড নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন যদি বলি আমি স্কুলে যাই, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, এটা বলতে হবে আই। তারপরে স্কুলে যাই, বাংলায় যাই আছে শেষে, কিন্তু আমাদের ইংলিশে যাই এই কথাটার ইংলিশ শব্দটা ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে। তাহলে আমি স্কুলে যাই, তাহলে যাইটা মাঝখানে বসাতে হবে। তাহলে আই গো টু
স্কুল, আমি স্কুলে যাই। বাংলায় যাই শব্দ ছিল শেষে, কিন্তু ইংলিশ বলার সময় আমাদের যাই এটার ইংলিশ ওয়ার্ডটা বসাতে হচ্ছে মাঝখানে, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে। ওকে, এইভাবে সাবজেক্ট নিয়ে এবং ভার্ব নিয়ে অবজেক্ট নিয়ে এরকম সেন্টেন্স তৈরি করা যায়। তো আশা করি এই ক্লাসটা অনেক হেল্পফুল হয়েছে। তো এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের ইংলিশ এবং বাংলা সেন্টেন্স তৈরি করাটা অনেক সহজ মনে হবে। তো আজকে এখানেই রাখছি। বাই, আসসালামু আলাইকুম।